জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরান ইস্যুতে এবার নমনীয় মার্কিন প্রেসিডেন্ট 20 বছরের জন্য ইউরেনিয়াম কর্মসূচি স্থগিত হলে মেনে নেয়ার ঘোষণা। অবিশ্বাস নিয়ে আলোচনায় ফিরতে চায় না তেহরান। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়ে আলোচনায় রিফর্ম ইউকে। ডানপন্থী দলটির উত্থান হলে ঝুঁকিতে পড়বে মুসলিম সহ অভিবাসী জনগোষ্ঠী, শঙ্কা বিশ্লেষকদের। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, বাজার থেকেও খালি হাতে ফিরছেন ক্রেতারা। 1.5 মাসের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ, বন্ধ হয়নি তেল আবিবের আগ্রাসনও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার ইরান যুদ্ধের সংবাদ প্রকাশ নিয়ে গণমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন সময় ইরান যুদ্ধে আমেরিকার ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড সিঙ্গার, আর তাতেই মেজাজ হারান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের মার্কিন অভিযান নিয়ে সমালোচনা করায় তিনি ডেভিডকে দেশদ্রোহী বলে আখ্যা দেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয়ী হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে ট্রাম্পের করা আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য বন্ধ করলেই তা মেনে নেবেন বলে ট্রাম্প জানিয়েছেন। তবে অনাস্থা নিয়ে কোনো ধরনের চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছে ইরান। স্পষ্ট নির্দিষ্ট শর্ত ছাড়া আলোচনা টেবিলে বসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ট্রাম্পের এই নতুন অবস্থান নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। দফায় দফায় আলোচনার টেবিলে বসার পরও ইরান ইস্যুতে সমঝোতায় ব্যর্থ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে অনেকটাই বিপাকে ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, তা স্পষ্ট হয়েছে এরই মধ্যে। এই অবস্থায় ইরান ইস্যুতে যেন সুর অনেকটাই নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে ফের প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। প্রথমবারের মতো ইরানের উপর স্থায়ী নিষেধাজ্ঞার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখলেই চলবে। চীন এই ইস্যুতে সহায়তা করছে বলেও জানান তিনি। এদিকে আস্থার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কোন চুক্তিতে পৌঁছানোর আগে স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত চায় তেহরান। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়ে আলোচনায় রাজনৈতিক দল রিফর্ম ইউকে লেবার ও কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বহু নির্বাচনী এলাকায় বিজয় ছিনিয়ে এনেছে 2018 সালে গঠিত দলটি। ডানপন্থী দলটিকে প্রধান দুই রাজনৈতিক দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অনেকে। তবে রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে ঝুঁকির মুখে পড়তে পারে যুক্তরাজ্যের মুসলিম সহ অভিবাসীদের সংস্কৃতি। লেবার ও কনজারভেটিভ পার্টিকে ছাপিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন আলোচনায় নতুন দল রিফর্ম ইউকে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সম্প্রতি অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে দলটি। এতদিন প্রান্তিক দল হিসেবে থাকলেও ধীরে ধীরে মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে ডানপন্থী দলটি। এখনো সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও রাজনীতির মাঠে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে তারা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে প্রধান দুই রাজনৈতিক দলের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রিফর্ম ইউকে। অনেক এলাকায় লেবার ও কনজারভেটিভ পার্টির ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে রিফর্ম ইউকে। বিশেষ করে শ্রমজীবী অঞ্চল এবং কিছু প্রথাগত কনজারভেটিভ ঘাঁটিতে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। দলটির এই উত্থানকে অনেকেই ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন। 2016 সালের ব্রেক্সিটের পক্ষে থাকা এলাকাগুলোয় তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে রিফর্ম ইউকে। দলটির উত্থানের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তাদের অভিবাসন নীতি, যুক্তরাজ্যে চলমান অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জন অসন্তোষ। এসব ইস্যুতে ভোটারদের ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে পরিণত করছে পপুলিস্ট দলটি। তবে রিফর্ম ইউকের উত্থানে কিছুটা ঝুঁকিতে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের স্বকীয়তার বিষয়টি, বলছেন বিশ্লেষকরা। দলটির কোনো আনুষ্ঠানিক ইসলাম বিরোধী নীতি না থাকলেও অভিবাসন নিয়ন্ত্রণ, জাতীয় পরিচয় এবং ইন্টিগ্রেশন নিয়ে তাদের কঠোর অবস্থানকে ঘিরে রয়েছে সমালোচনা। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। এতে বিপাকে প্রায় 3 লাখ জেলে। ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। এবছর নদীতে ইলিশের এই হাহাকারকে
জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এখনই সঠিক ব্যবস্থা না নেওয়া হলে ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। ভোলা সদর উপজেলার কাঠির মাথা গ্রামের বাসিন্দা সৈয়দ মাঝি ও মনির হোসেন মাঝি পেশায় জেলে। দুজন মিলে তুলাতলি এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকারের আশায় জাল ফেলছেন। তবে জাল টেনে তুললেও মেলেনি একটি ইলিশও। জানান সকাল বিকাল 2 বেলা জাল ফেলে পেয়েছেন বিভিন্ন সাইজের কয়েকটি বাটা ও তাপসী মাছ। একই অবস্থা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া তীরবর্তী জেলেদের। প্রতি বছর এই সময়ে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন। চলতি মেতে প্রচুর বৃষ্টিপাত হলেও এখনো মিলছে না আশানুরূপ ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। এদিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। জেলায় দেশের 33 ভাগ ইলিশ আহরণ হলেও চলতি মৌসুমে বাজারে মিলছে হাতে গোনা কিছু মাছ। দামও অন্যান্য বারের তুলনায় বেশি। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইলিশের প্রজনন, বিচরণ এবং উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জেলার 7 উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 3 লাখ জেলে। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 1,64,970 জন। একই অবস্থা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া তীরবর্তী জেলেদের। প্রতি বছর এই সময়ে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন। চলতি মেতে প্রচুর বৃষ্টিপাত হলেও এখনো মিলছে না আশানুরূপ। যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট বলেন, 16 এপ্রিলের যুদ্ধবিরতি আরও 45 দিনের জন্য বাড়ানো হচ্ছে যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরায়েল লেবানন বৈঠকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 2 ও 3 জুন আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পাশাপাশি চলা লেবানন যুদ্ধে 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরও পুরোপুরি থামেনি উত্তেজনা। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত মূলত দক্ষিণ লেবাননেই সীমাবদ্ধ রয়েছে। যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ ঘোষণার কিছুক্ষণ আগেও ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে লেবানন। 2টি বিমান হামলার শিকার হয় দক্ষিণ লেবাননের হারুফ। একটি অ্যাম্বুলেন্স সেন্টার লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত আরও 22 জন। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্যারামেডিক। জাতিসংঘ জানিয়েছে, গেল 2 মার্চ থেকে ইসরায়েলের 130টির বেশি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 103 জন লেবানিজ স্বাস্থ্যকর্মী, আহত 230 জন। 2.5 মাসে আইডিএফ এর হামলায় এ পর্যন্ত লেবাননে নিহত হয়েছে প্রায় 3000 মানুষ আর আহত হয়েছে প্রায় 9000, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর 33টি হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতির মধ্যেই আরও একটি রক্তক্ষয়ী দিন পার করল লেবানন। 24 ঘন্টায় দফায় দফায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। শনিবার এক বিবৃতিতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের সিডন অঞ্চলের এক শহরে আইডিএফ এর হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে 7 জন। আরও কিছু এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে হতাহতের শিকার বহু বেসামরিক।